ঠান্ডা মাথায় ভেবেচিন্তে খুনটা করেছে স্যার। তারপর বাথরুমে হাত ধুয়ে এখান থেকে বেরিয়েছে। ডাস্টবিনে ব্যবহার করা কন্ডম পেয়েছি। তোমার ভেতর যাই চলুক না কেন, তোমার চেহারা আর মুখে যেন কোনো কথা না ফোটে। এই যে রানী আছে না, রানী, ওর অ্যাফেয়ার ছিল তানভীরের সাথে। তানভীর বিয়ে করেছিল, ওর বউয়ের নাম শবনম। আমি যখন তানভীরের কাজ দেখাশোনা করা শুরু করি, যে শবনমের আগে অপূর্বা ওর হাসিনা ছিল। তানভীর কারোর থেকে লুকোতে চাইতো যে আমি ওই রাতে ওর ঘরে ছিলাম। কোথাও তুমি তো কিছু করোনি। এই অপূর্বা নাগদেব ওরফে হাসিনা ট্রেস হয়ে গেছে। জয়সালমীরের কোনো হোটেল গ্রুপে কাজ করে। এপ্রিলের ৪-৫ তারিখে ও এখানেই ছিল। শবনম এসে গেছে? না স্যার, কালকে বিকেলের ফ্লাইটে আসার কথা ছিল, এখনো আসেনি। আমাদের কাছ থেকে পালিয়ে যা। তুমি অর্জুনের সাথে কথা বলো, আমি মুম্বাই গিয়ে শবনমের খোঁজ নিচ্ছি। অভিষেক জয়সালমীরে গিয়ে অপূর্বার সঙ্গে যোগাযোগ করবে। স্যার। পারুল, তুই রানীর ওপর নজর রাখবি, আর শীতল তুই সরিতার ওপর। এবার ভালো করে শুনে নে, এই দুটো মেয়ের এখনো অব্দি লাইফস্টাইলটা কেমন ছিল আর ভবিষ্যতে কিরকম লাইফস্টাইলে বিলং করতে চায়, প্রত্যেকটা ব্যাপারের ডিটেল খবর চাই আমার। যতক্ষণ খুনি ধরা না পড়ছে ততক্ষণ এদের ফলো করতে থাকবি, বুঝলি? ঠিক আছে। হ্যালো স্যার, ওয়েলকাম টু হোটেল রেড প্লাজা। মে আই হেল্প ইউ? অপূর্বা নাগদেব। অ্যাকচুয়ালি উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কথা বলতে চাই। ওকে স্যার, 1 সেকেন্ড। অপূর্বা দেবী, বসুন। কি সাহায্য করতে পারি আমি আপনার? আপনি ডিজে তানভীরের খুনের ব্যাপারে তো নিশ্চয়ই শুনেছেন, লখনৌয়ের। হ্যাঁ, আমি শুনেছি তানভীরের ব্যাপারে। যখন আমি 5 তারিখ লখনৌতে ছিলাম তখন। তাহলে 4 তারিখ সারাদিন আর 5 তারিখ বিকেল অবধি ছিলেন, রাইট? সেটাই বলেছি আমি আপনাকে। এক সেকেন্ড। আপনি আমাকে সন্দেহ করছেন না তো? যদি সন্দেহ করতাম তাহলে জিজ্ঞেস করতাম যে 4 এপ্রিল রাতে আপনি তানভীরের বাড়িতে কখন গেছিলেন এবং কেন গেছিলেন। আমি তানভীরের সঙ্গে দেখা করতে চাইনি। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা 4 বছর আগে শেষ হয়ে গেছে। এখন তানভীর শেষ হয়ে গেছে। দেখুন, এই জয়সালমীরে এসে আপনি আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট করছেন। এখানে আপনি কোনো প্রমাণ পাবেন না। তানভীরকে মারার আগে আপনি কি পারফেক্ট মার্ডার করার একটা বই পড়েছিলেন না কোনো টিভি সিরিয়াল দেখেছিলেন? দেখুন, এতক্ষণ আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, কিন্তু আর বলবো না। আপনি যান এখান থেকে। 10 মিনিটে আমি আপনার জন্য ওয়ারেন্ট আনাতেই পারি, তখন আপনাকে কথা বলতেই হবে ভদ্রভাবে। আপনার শাসানিতে আমি ভয় পাচ্ছি না, তার থেকে অনেক বেশি আমি সহ্য করেছি। তানভীরের জন্য? তানভীরের মতো বা অন্য কারোর থেকে। তানভীরের উপরে তো রেগেছিলেন কেন আপনি? ও শবনমের জন্য আপনাকে ছেড়ে দিয়েছিল বলে? আপনি বোধহয় ভুল শুনেছেন। ছেড়ে দিয়েছিলাম ও আমাকে নয়, বরং আমি ওকে আমার জীবন থেকে লাথ মেরে বের করে দিয়েছিলাম। আর ছেড়ে দেওয়াটা ওইসব নরম মেয়েদের সাথে হয়, যেটা আমি একদমই নই। তাহলে তানভীরের জন্য নিজের পরিচয় পাল্টে ফেললেন, হাসিনা হয়ে গেলেন। কষ্ট তো নিশ্চয়ই হয়েছে আপনার। কষ্ট তো পেয়েছিলাম স্যার, কিন্তু আমি ভেঙে পড়িনি, কারণ আমি জানতাম শবনমের সাথে কি হতে চলেছে। শ্রুতি না, মানে শবনম, আমি চলে যাচ্ছি। আর তো যা না, ঘন্টা বাজিয়ে বলার দরকার নেই। দরকার আছে, কারণ খুব তাড়াতাড়ি এই বেলটা আবার তুমিই বাজাবে, আর তখন তোমার জায়গায় হবে কোনো সালমা, নাজিয়া বা অন্য কেউ। আর তখন তুমি তাকে এটাই বলবে যা আমি এখন তোমায় বলছি। আমার না তানভীরের ক্যারেক্টার সার্টিফিকেট দরকার নেই, আর বিশেষ করে তোর থেকে তো একদম না। তাই এখান থেকে বেরো। এটাই চাই যেন তুমি এরকম শবনমই থেকে যেতে পারো, আবার যেন তোমাকে শ্রুতি না হতে হয়। বলুন। তোমার লখনৌয়ের ফ্লাইট পৌঁছলো না, তাই আমরাই চলে এলাম। ইন্সপেক্টর রজনীশ। বেরোনোর আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, হসপিটালাইজড ছিলাম। একটা ফোন, একটা মেসেজ করে দিতে পারতে, অন্তত তোমাকে সন্দেহ হতো না। কি বিষয়ে সন্দেহ স্যার? আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি স্যার, তার থেকেও বেশি হারিয়েছি মূল্যবান সময়। অপূর্বা থেকে হাসিনা তো এমনি বনে গেলাম, কিন্তু হাসিনা থেকে অপূর্বা হওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমি কমজোর নই স্যার। আমি মিরাট ফিরলাম, হোটেল ম্যানেজমেন্ট পড়লাম, আর নতুন লাইফ স্টার্ট করলাম।
আর এখন 1 বছর ধরে এখানে স্যার। যে ক্ষতটা শুকিয়ে যায় স্যার, সেই ক্ষতটাকে আর নতুন করে খোঁড়ার দরকার নেই। হয়তো শবনমের ক্ষতও ভরেনি। সেটা আপনি শবনমকেই কেন জিজ্ঞেস করছেন না? হয়তো ওকে তানভীরই ছেড়ে দিয়েছিল। কিন্তু একটা কথা তো আমি শিওর করে বলতে পারি স্যার, বলুন। যেমন সিরিয়াল কিলার হয় সেরকম সিরিয়াল ঠকবাজও হয়। তানভীরের মতো নিজের নেশায় এতটাই মশগুল হয়ে থাকে যে ও শিকারের আওয়াজটা শুনতেই পায় না, সামনের মানুষের আঘাতটা দেখতেই পায় না। কিন্তু যে আঘাত পায় সে প্রত্যেকটা জিনিস দেখতে পায় আর শুনতেও পায়, আর মনেও থেকে যায় স্যার। তানভীরের মার্ডারেও এমনটাই হয়েছে স্যার। আরে যা বলার তো আমি বলে দিয়েছিলাম না, বলে তো দিয়েছিলাম। কিন্তু আমাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ বাকি আছে এখনো। বস বস। একটু আগেই ওনার সাথে তোর ব্যাপারে কথা হচ্ছিল। আমার ব্যাপারে কি কথা? কি কথা হয়েছে? এটাই যে তুই ফট করে আমাদেরকে তো এটা বলে দিলি যে রানীর অ্যাফেয়ার ছিল তানভীরের সাথে, কিন্তু সরিতারও যে অ্যাফেয়ার ছিল সেটা বলিসনি তো। ম্যাডাম অ্যাকচুয়ালি তুই আর সরিতা দুজনে মিলে রানীর নামটা তো আমাদের কাছে বললি। আমায় কেন চড়াচ্ছেন তানভীরের পার্সোনাল ব্যাপারে? আমি যাই। হ্যাঁ যাবেন তো জেলে। আরে ম্যাডাম, আরে ম্যাডাম কি? হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, মার্ডার কেসে পার্সোনাল আর প্রফেশনাল ব্যাপারের মধ্যে কোনো পার্থক্য নেই। নিজেদেরকেই দেখো, খুনের সমস্যার সমাধান এখনো হয়নি আর তোমরা দুজন পার্টনারশিপ করে নিলে। কিন্তু কিন্তু আমাদের পার্টনারশিপে কি প্রবলেম ম্যাডাম? কি প্রবলেম? আমি তানভীরের মতনই ভালো ডিজে ছিলাম। আপনি আমাদের ভুল বুঝছেন। ও মারা যাওয়ায় আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমাকেও তো বেঁচে থাকতে হবে। তানভীর নিজেই বলতো দ্য শো মাস্ট গো অন। আর এখন তানভীরের পরে সুপারস্টার ডিজে একমাত্র অর্জুনই হতে পারে। পাবলিকও আমায় খুব ভালো করে চেনে। তানভীরের টাশন ছিল, টাশন। ও সবসময় আধ 1 ঘন্টা লেট করে আসতো। ওর 2 ঘন্টা পারফরমেন্সে আমি নিজে 1 ঘন্টা সোলো পারফরমেন্স করতাম, সোলো। তানভীর তো এখন আর বেঁচে নেই, তাহলে পুরো শোটাই তোর সোলো। এইসব আপনি কি বলছেন? কাজের ব্যাপারে কম্পিটিশনকে আপনি শত্রুতা হিসেবে ধরে নিচ্ছেন। শুরুটা কে করেছিল? আপনিই তো করেছিলেন। আপনিই তো আঙুলটা তুলেছিলেন কপিল আর ইমরানের দিকে। অর্জুন, ঠিক করে বল, তোরা সরিতার সাথে কি ইনিও জড়িয়ে আছেন? তোরা 3 জন প্ল্যান করে তানভীরকে মেরেছিস। ম্যাডাম আজ পর্যন্ত আমি কাউকে থাপ্পড়ও মারিনি, থাপ্পড়। সরিতা বলছিল সেদিনকে রাতে নাকি অন্য একজন এসেছিল। ম্যাডাম আমি ছিলাম না, আমি ছিলাম না। আমিও ছিলাম না ম্যাডাম। আমি স্বীকার করছি যে আমি ইমরান আর কপিলের নাম নিয়েছি, বোধহয় নেওয়া উচিত হয়নি। কিন্তু ম্যাডাম, 31 বার আঘাতের কথা ভাবলেই আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, আমি কেঁপে উঠি। কাজের কম্পিটিশনে কেউ একজন এত ভয়ঙ্কর আঘাত কি করে করতে পারে? এটা নিশ্চয়ই কোনো পার্সোনাল ব্যাপার ম্যাডাম। তানভীরের ওয়াইফ শবনম আর ওর 2 ভাই জাভেদ আর নাসির, খেলায় 3 জনের মধ্যেই কারণ ম্যাডাম। স্যার এবার বিশ্বাস হয়েছে? ফ্লাইট বোর্ড হবার আগেই আমি মাথা ঘুরে পড়ে যাই। যখন জ্ঞান ফিরল দেখলাম হসপিটালে রয়েছি। এই হলো হসপিটালের কাগজ, আর এই হলো স্যালাইনের চিহ্ন। যখন তানভীরের এত রমরমা, তাহলে তুমি ওর থেকে আলাদা ছিলে কেন এই মুম্বাইতে? প্রথমত, ওর যে রমরমা চলছিল সেটা এখন চলছিল, না হলে 2 বছর আগে হাতে একখানা চেকও আসতো না, আর না কোনো ক্যাশ। আর তাই আমাকে এখানে মুম্বাইতে জব করতে হলো। শখ করে আসিনি স্যার। আমি জানি না আপনাকে কে কি বলেছে, কিন্তু সত্যি এটাই যে আমি আর তানভীর কখনো আলাদা হইনি। আমরা শুধু দূরে থাকতাম, আর আমি 2 মাস অন্তর লখনৌও যেতাম। রানী আর সরিতাকে চেনো? হ্যাঁ, চিনি। এটা কি জানো যে ওরা দুজনে এখন রুবিনা আর মমতাজ? না, এটা জানি না স্যার। এখনো তুমি এটাই বলবে শবনম, যে তোমরা দুজন শুধু দূরে ছিলে, আলাদা নয়? হ্যাঁ অঙ্কিতা। স্যার, শবনম আর তানভীরের ব্যাপারে অন্য একটা ব্যাপার জানা গেছে। সেটা কি? এটাই যে দুজনের মধ্যে কিন্তু সবকিছু ঠিক চলছিল না, টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল। এই তানভীরের ভাই এখন মুখ খুলছে। শবনমের ব্যাপারে আপনাকে কিছু বলিনি, তার কারণ আমার মনে হয়েছিল যে ওরা দুজন আলাদা হয়ে গেছে। বাহ, এখন আলাদা হয়ে গেল? কি কারণ ছিল আলাদা হওয়ার? তোমরা দুজন খুব ধীরে ধীরে মুখ খুলছো দেখছি। সত্যি কথা তো আমার এটা ভুলেই গেছিলাম যে ওদের ভেতরে কিছু একটা চলছে।
শবনম অনেক দূরে থাকে, কিন্তু এখন সেটা বুঝতে পেরেছি বলে আপনাদের বলে দিয়েছি। আর কি কি কথা বলা বাকি আছে তোদের এখনো? ম্যাডাম, ওই ওদের মধ্যে টাকা পয়সা নিয়ে খুব ঝামেলা হতো। কিন্তু ম্যাডাম, সেটা কিসের টাকা, কার টাকা, সেটা আমরা জানতাম না। ওটা ওদের নিজেদের ব্যাপার ছিল। কিন্তু ঝগড়া সবসময় হতো, প্রায় রোজই ধরে নিতে পারেন। আমার কিন্তু এটা মনে হচ্ছে তোরা দুজনে মিলেই তোদের ভাইকে মেরেছিস তার টাকার জন্য। ম্যাডাম, এই সমস্ত কথা বলে আমাদের আর মনটা খারাপ করবেন না। আর যদি লাভের কথাই বলেন, তাহলে আমরা দুই ভাই তানভীরকে টাকার জন্য কেন মারব? কারণ সবার আগে তানভীরের সম্পত্তির উপর শবনমের অধিকার আছে। হ্যাঁ, আমাদের টাকা পয়সা নিয়ে প্রায় ঝগড়া হতো, আর তাই আমি এখানে মুম্বাইতে চলে আসি। 4 এপ্রিল রাতে তানভীরের দরজায় বেল কে বাজিয়েছিল? তুমি নাকি কাউকে পাঠিয়েছিলে? স্যার, না তো আমি ওখানে গিয়েছিলাম, আর না আমি কাউকে ওখানে পাঠিয়েছিলাম। তানভীরের রোজগার ইদানিং ভালো হয়েছিল, কিন্তু তার আগে আমাদের যা কিছু সেভিংস ছিল সেটা আমার রোজগারের ছিল। এখানে মুম্বাইতে আমি অনেক বড় শোজ করেছি, টপ টপ কোরিওগ্রাফারসদের সাথে কাজ করেছি। তারপর কারণ কি ছিল? তানভীর আমাকে এভাবে ফাঁসালো যে... তানভীর, বাড়ির জন্য তোমার লোনের সমস্ত ব্যালেন্স আমি দিয়েছি। হ্যাঁ, তো কোনো দয়া করনি তুমি আমাকে, ঠিক আছে? তুমিও থাকো এই বাড়িতে। আরে তাহলে প্রপার্টিজের পেপারে আমারও নাম থাকা উচিত, তাই না? আরে বাবা, করে দেবো তো, কখন না বলেছি আমি? এখন মাথা খারাপ করো না তো। বাহ ট্যান, বাহ। এখন আমার নাম বললেও তোমার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু যখন আমার রোজগারের টাকায় তুমি বাড়ি কেনো, তুমি লম্বা লম্বা গাড়িতে চড়ো, আর আমি ওখানে মুম্বাইতে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি, অটো রিক্সা করে যাতায়াত করি, তখন... সমস্ত ব্যাপার নিয়ে আমি না ফলাও করি না, কিন্তু তবুও তুমি মুম্বাই কার জন্য গেছো? এই লাইনে কার জন্য আছো? প্লিজ ইয়ার, বোঝো এটা। তুমি শুধু আমাকে এইটুকু বলো যে তুমি প্রপার্টিজের পেপারে আমার নাম লেখাবে কি না। আরে বাবা, একটা ব্যাপার হয়, ট্রাস্ট, বিশ্বাস। আমাকে বিশ্বাস করতে পারবে? যখন ভালোবাসাকেই বিশ্বাস করতে পারতাম না, তাহলে প্রপার্টিজ আর কাগজপত্রে কি করে বিশ্বাস করবো? তার মানে তানভীরের অ্যাফেয়ারের ব্যাপারে তুমি জানতে? হ্যাঁ, কিন্তু আমি শুধু অ্যাফেয়ারই করিনি, ওর সাথে ভালোবেসেছিলাম। ওর জন্যই আমি শ্রুতি সিঙ্গল থেকে শবনম আনসারি হয়েছি, ওর সাথে থেকেছি। আর এই সব কিছুর মূল্য ছিল আমার অস্তিত্ব, আমার পরিবার, আমার সবকিছু। কিন্তু তানভীরের এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমার পেছনে না জানি ওর কতগুলো অ্যাফেয়ার্স ছিল। অপূর্বা ঠিকই বলেছিল, শুধু আমারই বুঝতে একটু দেরি হয়ে গেল। তানভীরের সম্পত্তি আর টাকা পয়সা তো তুমিই পাবে। তোমাদের দুজনের ডিভোর্স তো এখনো হয়নি। আইনত আমাদের বিয়েও হয়নি স্যার, বরং কোর্টে গিয়ে আইনতভাবে বিয়ে করাতে তানভীরের বরাবর আপত্তি ছিল। তো এরকম একটা লোককে মেরে ফেলে আমি কি পাবো? কিচ্ছু না, কারণ আইনতভাবে ওর সবকিছু, যাতে আমারও রোজগারের টাকা ছিল, সেসব ওর ভাই জাভেদ আর নাসির পাবে, আর সেটাও বিনা দ্বিধায়। তানভীরের মৃত্যুর খবর শুনেই তুমি কোন এক রাহুলকে ফোন করেছিলে? রাহুল? আরে কেমন আছো দিদি? কে এই ব্যক্তি? আগে হ্যাঁ, রাহুল আমার ছোট ভাই, কিন্তু আমার আর তানভীরের সম্পর্কের সাথে রাহুলের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই? আগে না, দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই। বাস একমাত্র রাহুলই আছে যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি। তানভীরের খুনের পরে কি শেয়ার করলে ওর সঙ্গে? দুঃখ। একজন দিদি তার ভাইকে তার জীবনটা বরবাদ হয়ে যাওয়ার দুঃখ শেয়ার করেছে। যেই লোকটাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছিলাম, যার জন্য আমি আমার বাড়ি ছেড়ে দিয়েছি, নিজের পরিচয় বদলে ফেলেছি, সেই লোকটা আমাকে ঠকিয়েছে। আর এখন তার থেকেও বড় দুঃখ যে সেই লোকটা মারা গেছে। তোমার পরিবার বিপক্ষে ছিল তোমার আর তানভীরের বিয়ে নিয়ে? ধর্মের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে তো খারাপ লাগারই ছিল। আমি ওনাদের বলে দিয়েছিলাম যে আমি শ্রুতি নই, শবনম হয়ে গিয়েছি, কিন্তু এটা বলিনি যে আমি আর তানভীর বিয়েই করিনি, বরং আমরা লিভ ইন করতাম। এটা বললে পরে ওদের আরো শক লাগতো। আরো শখ? আর এটা শুনে তারা কি করতে পারে? 1 মিনিট দাঁড়ান স্যার, এই সব কিছুর পেছনে আমার ফ্যামিলিকে টানবেন না। আমার বাবা আর রাহুল তানভীরকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আর একটা মিথ্যেও অ্যাকসেপ্ট করেছে, তোমার আর তানভীরের মিথ্যে বিয়েটা। আর ওরা যখন জানতে পারলো যে বিয়েটা আদৌ হয়নি,
তখন রেগে গেছিল। স্যার আপনি আবার আমার ফ্যামিলিকে ইনভলভ করছেন। দেখুন, আমার আর তানভীরের মধ্যে যা কিছু ছিল আমি সব কিছু আপনাকে সত্যি বলে দিয়েছি। কানপুর থেকে রাহুলকে তুলে নাও অভিষেক। আমি লখনৌ পৌঁছেই ওকে থানায় দেখতে চাই। ঠিক আছে স্যার, আমি কানপুরের জন্য বেরোচ্ছি। হ্যালো, হ্যালো, ডিজে ট্যান। হু ইজ দিস? স্যার আমার নাম শ্রুতি সিংঘল, আমি কানপুর থেকে ফোন করছি। আমি একজন ডান্সার। স্যার আমি আপনার গ্রুপ জয়েন করতে চাই। কিন্তু তোমাকে আমাদের গ্রুপে কেন নেব? স্যার আমি 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 খুব ভালো ডান্সার। স্যার ইনফ্যাক্ট আমাদের কলেজের সব থেকে বেশি অ্যাওয়ার্ড আমিই পেয়েছি। স্যার স্যার আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি আর আমি নিজেরও ভিডিও বানিয়েছি। ঠিক আছে, ভিডিওটা আগে পাঠাও, তারপরে কথা বলবো। শিওর স্যার, শিওর। স্যার কোন মেল আইডিতে পাঠাবো? এই নাও। নো থ্যাঙ্কস। আরে বাবা, আমাদের লখনৌতে একটা কথা প্রচলিত আছে, অসুবিধা কিসের? নিয়ে নাও, ভালোবেসে দিচ্ছি, নিয়ে নাও। থ্যাংক ইউ। শ্রুতি, শ্রুতি সিংঘল। হ্যাঁ। বাই দ্য ওয়ে, আমি তোমার ভিডিওগুলো দেখেছি, খুব বাজেভাবে শুট করা হয়েছে একদম। কিন্তু 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 আই লাইক ইট। দম আছে তোমার মধ্যে। থ্যাংক ইউ ডিজে ট্যান। তুমি ডান্সার হতে চাও? বাস এই একটাই স্বপ্ন ছিল স্যার। চাকরি করতে চাও না? কোনো ব্যাপার না, ছেলে দেখছি জবির পছন্দ হয়ে গেল। বাবা আমি আমি এখন বিয়ে করতে চাই না। দিদি, কোনো ডান্স একাডেমি জয়েন করে নাও না, অ্যাজ এ টিচার ডিসেন্ট কাজ হবে। তো ডিজে ট্যানের কাজটা ডিসেন্ট নয়। বাবা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি তানভীরের গ্রুপে জয়েন করবো আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। মা, এরম ফয়সালা ফাইনাল হতে পারে না। তোমার জীবন, তোমার দায়িত্ব, এসব আমাদের অধিকার আছে, আমরা বাধ্য। বাবা একদম ঠিক কথা বলছে দিদি। তোমরা দুজন তো এমন করে কথা বলছো যে না জানি আমি কি অন্যায় কাজ করে ফেলেছি। মা, বিষয়টা তা নয়। তাহলে কি বিষয় বাবা? তুমি জানো যে শুরু থেকে ডান্সিং আমার প্যাশন। আমি কতটা পরিশ্রম করেছি, আর যে কোনো বড় গ্রুপে এন্ট্রি পাওয়াটা কি এতটাই সোজা? বাবা তুমি জানো যে ডিজে ট্যান কে? একবার না নিজের ফোনের ইন্টারনেটে সার্চ করে দেখো ওকে। হ্যাঁ ভাই বল। আর কি বলবো দিদি, তোমাকে কতদিন ধরে ফোন করে যাচ্ছি, তুমি ফোনই ধরো না। তুমি তো বাড়িই আসো না। রাহুল, শোজের পিক সিজন চলছে, ব্যাক টু ব্যাক আমরা 48 ঘন্টা ধরে পারফর্ম করছিলাম, তাই কাল পুরো দিনটা ঘুমোচ্ছিলাম। তাহলে তুমি থাকছো কোথায়, কার বাড়িতে? তুই আমার থেকে ছোট, তো ছোটর মতোই থাক, বড় দাদা হওয়ার চেষ্টা করিস না। যখন আমি বলছি যে আমি ঠিক আছি, তার মানে আমি ঠিক আছি, তাহলে চুপচাপ অ্যাকসেপ্ট কর। হ্যালো, তোমার ভাই আমাদের ফ্রেন্ডশিপটা পছন্দ করে না, তাই না? আমি জানাইনি ওকে আমাদের ফ্রেন্ডশিপের বিষয়। তুমি হাসিনাকে বলেছো? প্রথমে তুমি এটা বলো, তোমার শবনম নামটা পছন্দ নাকি নয়? তুমি ডাকলে ভালো লাগবে। শবনম। কথা হয়েছে কার সাথে? শ্রুতির সাথে। বাড়িতেও আসছে না, আমাদের ফোনও ধরছে না। কি হয়েছে ওর? শ্রুতি শাবনাম হয়ে গেছে বাবা। কবে কবে থেকে? অনেকদিন আগেই। তোমাকে আমি বলতে চাইছিলাম না। ওই ডিজে ট্যানের সাথে? হ্যাঁ, তানভীর আনসারি বলছে ওরা বিয়ে করে নিয়েছে। বাবা বলতেও খারাপ লাগছে, কিন্তু বলাটা জরুরি। শাবনাম আনসারি এখন এই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। ও সব দিক থেকে পাল্টে গেছে বাবা। রাহুল, তোর রায় তুই নিজের কাছে রাখ। প্লিজ এই আলাদা ধর্ম নিয়ে কথা তুই এর মাঝখানে আনিস শোনো, না। তুমি আমার নিজের দিদি, আমাদের রক্তও একই। তুমি এরকম করতে পারো না। রাহুল ব্যাস, সিরিয়াসলি ব্যাস। আমি আমার জীবন যেভাবে ইচ্ছে কাটাই, তুই আর বাবা বা যে কোনো কেউ এর মাঝখানে নাক গলাবে না। পস্তাবে তুমি, বাজে ভাবে পস্তাবে। আমার সিদ্ধান্তে যদি পস্তাতে হয় আমি তাই সই, কিন্তু তোর নাক গলানো সহ্য করব না।
বাবা আমি বেরোচ্ছি। বাবা, একবার শ্রুতিকে বল বাড়িতে আসতে। হ্যাঁ বাবা, দিদির সঙ্গে আমার এই কথা হলো, ও বাড়ি ফেরত আসতে চায়। আরেকবার জিজ্ঞেস করে দেখ, ওর জন্য আরেকটা ছেলে দেখতে পারি, সেও ভালো ঘরের। যখন দিদির নিজে থেকে মনে হবে বিয়ে করার, ও আমাদের নিজে থেকে বলবে। আর বাবা বিশ্বাস করো, এটা আর সেই শ্রুতি নেই যে 5 বছর আগে বাড়ি ছেড়ে গেছিল। অনেক পাল্টে গেছে। রাহুল শোনো, হ্যাঁ তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কেন স্যার? তোমার বোন শ্রুতি ওরফে শবনম ডিজে তানভীরের সঙ্গে থাকে। হয়তো ওদের বিয়েও হয়েছিল, কিন্তু আমার তো বিয়ে হয়নি তানভীরের সাথে। কিন্তু ফোনে তো সবসময় কথা হতো। রেকর্ড আছে আমাদের কাছে। আর তুমি যে লখনৌতে যাওয়া আসা করতে, সেটারও রেকর্ড আছে। রেকর্ডস নিয়ে কি করবেন? আমি লখনৌতে জব করি। কানপুর থেকে লখনৌ আমি ডেলি যাতায়াত করি। যেমন এখন লখনৌয়ের বাস ধরতে যাচ্ছি, আর আমার দেরি হচ্ছে, আসছি। দাঁড়াও, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। অনেকগুলো প্রশ্ন আছে তোমার কাছে। একটা কাজ করছি, অফিস থেকে সন্ধেবেলায় ফেরার পথে আপনাদের থানায় আমি আসছি। স্যার শবনম মানে শ্রুতির ফোনের লোকেশন শুধু মুম্বাইয়ে দেখাচ্ছে। কোনো সন্দেহজনক নাম্বার? হয়তো কোনো সুপারি কিলারকে কাজটা দেওয়া হয়েছিল। এমন কিছু পাওয়া তো যায়নি স্যার। রানী আর সরিতার কোনো খবর? গুরুর টিম লেগে আছে ওর পেছনে, কিন্তু এখনো কিছু জানা যায়নি। ম্যাডাম, আমার সব থেকে টপ খোঁচরদের কাজে লাগিয়েছি, কিন্তু এই সরিতা না তো ঘর থেকে বেরিয়েছে, না এই রানী। আর এদের ইতিহাস ঘেটো তেমন কিছু আমরা কিন্তু পাইনি। তানভীরের খুন নিয়ে ভয় পেয়ে আছে, নাকি আমাদের হাতে ধরা পড়ার ভয় আছে? এই সময় কোনো কিছু অনুমান করাটা ঠিক নয় স্যার। ওদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, এমনকি নাসির আর জাভেদেরও। অর্জুন, জয়বন্ত আর কপিল ইমরান, এদের বিরুদ্ধেও কিছু জানা যায়নি। অপূর্বার বিরুদ্ধেও কিছু নেই। বেঁচে রইল শবনম আর ওর ছোট ভাই রাহুল। এদের সন্দেহ হয়, মোটিভও আছে, কিন্তু প্রমাণ শূন্য। কিন্তু এখনো রাহুলের সাথে কথা বলা বাকি আছে। এই রাহুল একটু বেয়ারা। ও বলল সন্ধ্যাবেলা আসবে। ওর বোন আর তানভীরের সম্পর্কের বিরুদ্ধে ছিল, কিন্তু ওর ফোন রেকর্ড থেকে তানভীরের সাথে কথা বলার রেকর্ড পেয়েছি। ওর বোনের সাথে তানভীরের তালাক হওয়ার পরেও। দেখা যাক কি সাফাই দেয় ও বন্ধুত্বের। গুরুকে বলে ওর পুরো খোঁজ খবর নিতে। রাহুল শবনমের ভাই, ও মেরেছে তানভীর দাকে? তোমার সামনে একটা নাম নেওয়া মাত্রই তুমি একটা অদ্ভুত রিয়াকশন দাও আর তাকে খুনি হিসেবে ধরে নাও। এটা না করলেই বেশি ভালো হবে। তোমাকেও সন্দেহ করি, লিস্টে তোমার নামও আছে। কিন্তু আপনি তো আমি বলছিলেন- শুধু এটুকু জিজ্ঞেস করছি যে তুমি কি রাহুল সিঙ্গলকে চেনো, আর তুমি কোন কথাটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ম্যাডাম আমি রাহুলকে খুব ভালো করে চিনি। ও প্রায়ই আসতো আমার দাদা আর ওর দিদির সঙ্গে দেখা করতে। কিন্তু দাদার সঙ্গে শবনমের ফ্যামিলি কবে মীমাংসা হলো, কিভাবে হলো তা জানি না। ভালোভাবেই মীমাংসা হয়েছিল। শবনম তানভীরের ওপর রাগ করে মুম্বাই চলে গেল। তারপরেও রাহুল আর তানভীর কিন্তু দেখা করত, ওদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ ম্যাডাম, বন্ধুত্ব তো ছিলই। যখন তানভীর আর শবনম এক হলো, বিয়ে হলো বা যাই হলো, তার কিছুদিন বাদেই আমি তানভীরের থেকে আলাদা হয়ে গেলাম। তাহলে তুমি রাহুলকে চিনতে না? আমি তো এরকম বলিনি স্যার। হ্যাঁ, 1-2বার দেখেছিলাম রাহুলকে। প্রথমবার তানভীরের বাড়িতে এসেছিল, খুব রেগে গেছিল যখন ওর দিদি শ্রুতি শবনম হয়ে গেছিল। ব্যাস রাহুল, এবার বাড়ি যা। তুমি এখনো ওটাকে বাড়ি হিসেবে মনে করো? আরে দিদি, আমি যখন বাড়িতে গিয়ে বলবো তুমি শ্রুতি থেকে শবনম হয়ে গেছো, তখন বাড়ি আর বাড়ি থাকবে না। তুইও সেটাই করছিস আমার জীবনের সাথে। দয়া কর আমায়, যা। কি হয়েছে? কোনো অসুবিধা এখানে? তানভীর ও হ্যাঁ। ছোট ভাই আমার, রাহুল। রাহুল? আর ও বারবার তোমার কথা বলে ইয়ার, যে তুমি এরকম, তুমি ওরকম। তুমি প্লিজ ভেতরে এসো। এই তুই কি চা বানা না, চা খাবো, এসো তুমি ভেতরে এসো। আমি ভাবলাম তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাই আমি। হ্যাঁ, ঝগড়াই হচ্ছে। রাহুল যা। শবনম দাঁড়াও এক ওই মিনিট। শ্রুতি, শ্রুতি নাম আমার দিদির। এই শবনম টাবনাম না নিজের কাছেই রাখো, বুঝলে? মাথা খারাপ করে দিয়েছে আমার দিদির। আমি তোকে 20 বার বলেছি যে এই নামটা আমি নিজে পছন্দ আরে করেছি। সব বাজে কথা রাখো। আরে ভাই রাহুল, প্রথমবার তুমি তোমার দিদির বাড়িতে এসছো, এইভাবে বাইরে দাঁড়িয়ে রয়েছে, একদম ভালো লাগছে না। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, চা খেয়ে আরে যাও। এসো এসো, ভেতরে এসো। গরম পকোড়া আছে, খেয়ে যাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। চার পাকোড়া না তুমি তোমার নিজের কাছে রাখো, ঠিক আছে? আর হ্যাঁ, তানভীর আনসারি, আর যদি তুই সত্যি ভালোবাসিস তাহলে আমার দিদির নাম কেন চেঞ্জ করলি? দেখো ভাই, ব্যাপারটা হচ্ছে ওই, কি, ওই মুখে তো ভাই আমাকে একদম বলবিই না। ওকে রাহুল,
শবনম নিজের ইচ্ছাতে এই নামটা বদলেছে। শ্রুতি, শ্রুতি নাম আমার দিদির। আমার নাম শবনম, শ্রুতি নয়। আমি শবনম, প্লিজ যা। পুরো মাথা খারাপ করে দিয়েছিস না এর। আরে ভাই তুমি কি বলছো এসব তানভীর, ভাই? তুমি কথা বলো না ওর সাথে। রাহুল, তুই যা এখান থেকে, যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেখা তো আমি দিদির সাথে করতে এসেছিলাম, কিন্তু এখানে তো অন্য কাউকে দেখলাম, অপরিচিত। অপরিচিত? রাহুল, এটা তোমার দিদি, কি সব বলছো তুমি? না 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 না, এ একজন অপরিচিত, এ একজন এমন মহিলা তার সমস্ত বুদ্ধি নষ্ট হয়ে গেছে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি শবনম। এই রাগটাই কি রাহুল পুষে রেখেছিল, আর এখন গিয়ে তার বদলা নিল আর মেরে ফেললো তানভীরকে? স্যার, রাগের মাথায় লোক নিজে বিবেক হারিয়ে ফেলে, আপনি তো জানেনই। আজকাল তো লোক খুনটুন করে ফেলে। রাহুলের উপর তোমার সন্দেহ আছে? স্যার, রাগের টাইম লিমিট কেউ মাপতে পারে নাকি? কিন্তু আমি বুঝতে পারছি না যে ওর দিদি শ্রুতি থেকে শবনম হলো, সেই রাগটা এখনো ছিল, নাকি তানভীরের শবনমকে ছেড়ে দেওয়ার রাগ। কিন্তু তারপর ওদের মধ্যে বন্ধুত্ব হলো কি করে? আমি আবার জিজ্ঞেস করছি রাহুল, তুমি কি তানভীর আনসারিকে মেরেছো? হ্যাঁ, আমি মেরেছি। কেন মেরেছো? সেটা আপনারা ডিসাইড করুন। যে দোষটা দিতে চান দিয়ে দিন। রাহুল, এই মুহূর্তে তুমি পুলিশ স্টেশনে আছো। তোমার এই অ্যাটিটিউড তোমার কাছে রাখো আর উত্তরটা দাও। নাহলে কি স্যার, আর ডিগ্রি, টর্চার? যদি প্রয়োজন হয় সেগুলোও প্রয়োগ করব। তাহলে শুরু করে দিন। দেখ রাহুল, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমিও আপনাদের সেটাই বলতে চাই। আমি জানি আপনি আমার আর তানভীরের ফোন কলসের রেকর্ড দেখে নিয়েছেন। হ্যাঁ, হয়ে গেছিল বন্ধুত্ব আমাদের। কি করে? যেদিন দিদি তানভীরকে নিয়ে বাড়িতে এসেছিল। এবার তো রাগ কমিয়ে দাও শালা বাবু। এ এখনো তোমার দিদিই আছে আর সব সময় থাকবে, বুঝলে? আসো। ব্যাস, শুধু আমি মেনে নিয়েছিলাম এই শ্রুতি দিদি আমাদের জন্য শ্রুতিই থাকবে। আর তানভীরের সঙ্গে সত্যিই আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, কিন্তু আপনি আমাকে খুনি বলে দায়ী করছেন। আরে স্যার, আমার রাগ ছিল যে আমার দিদি নাম পরিবর্তন করেছিল। যখন দিদি আলাদা হয়ে গেল তখন একটা কথা ভাবুন স্যার, এত বছর কেটে যাবার পর আমি তানভীরের মার্ডার করব? মানে স্যার, কোনো লজিক টজিক তো থাকবে এর পিছনে নিশ্চয়ই। তাহলে কি তোমার দিদির শবনম? শ্রুতি, শ্রুতি নাম আমার দিদির। তাহলে শ্রুতিকে তানভীরকে মেরেছে? আমি জানি স্যার, আপনারা মুম্বাই থেকে ওর সঙ্গে দেখা করে এসেছেন। আপনারা নিশ্চয়ই ওকে প্রশ্ন করেছেনই। কি বলল? আমার শ্রুতি দিদি। যা। থ্যাংক ইউ। তানভীরকে এই রাহুলই খুন করেছে। কিন্তু স্যার, কোনো প্রমাণ নেই এর বিরুদ্ধে, আর কোনো উদ্দেশ্যও দেখছি না। দুটোই লুকিয়ে আছে। এ বাইরে থেকে শক্তপোক্ত হওয়ার অ্যাক্টিং করছে, স্মার্ট সাজছে। কিছু তো আছে একটা, যে কারণে এখনো শ্রুতিকে শবনম বলতে ওর রাগ হয়। কতটা গভীর ওপর থেকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে চারিয়ে গেছে। তাই বন্ধুত্ব করেছিল এর সাথে, যাতে প্রতিশোধ নিতে পারে। হয়তো তাই ও আগে থেকেই ঠিক করে রেখেছিল একদিন না একদিন এই লোকটাকে মারবে, যে তার বোনকে তার পরিবার থেকে ছিনিয়ে নিয়েছিল, আর তার বোনের কাছ থেকে তার অস্তিত্ব, নাম আর ধর্ম। স্যার, 4 এপ্রিল রাত 10টায় রাহুলের ফোন লোকেশন তানভীরের বাড়ি নয়, ওর নিজের বাড়ি ছিল কানপুরে। স্যার, রাহুলের বিগত 2 মাসের কল রেকর্ডসের একটা নাম্বার স্ক্যান করেছি। সত্যি যদিও মার্ডারটা করে থাকতো তাহলে কিছু না কিছু নিশ্চয়ই পেতাম, কিচ্ছু পাইনি। হয়তো পুরনো কোনো শত্রুতা। আমাদের আরো পিছোতে হবে। গত 1, 2, 3 বছরের ফোন রেকর্ডস বার করো, নিশ্চয়ই মিস করছি, কিছু না কিছু আছে।
আমরা পুরো দমে রাহুলকে ফলো করছিলাম ওই একটা সূত্রের সন্ধানে, যেটা তানভীরের খুনে ওর হাত আছে সেটা প্রমাণ করে দেবে। কিন্তু তার মানে এই ছিল না যে বাকি সন্দিগ্ধদের ক্লিন চিট দিয়ে দিয়েছিলাম। প্রত্যেক সন্দিগ্ধ আমাদের র্যাডারেই ছিল। এই লিস্টে তানভীরের ভাই জাভেদ আর নাসিরও ছিল। তানভীরের এক্স পার্টনার আর খুনের সময়কার কম্পিউটার ইমরানও ছিল, সেই সঙ্গে ওর ম্যানেজার কপিল ভরদ্বাজও ছিল। তানভীরের গ্রুপ ডান্সার সরিতাও ছিল, আর সেই সঙ্গে ডান্সার রানী। দেখুন ইন্সপেক্টর, রাহুলের রাগ বরাবরই ছেলে মানুষের মতো, কিন্তু কাউকে মেরে ফেলার কাজও কখনো করতে পারে না। এই পুরো পৃথিবীতে আমি ওকে সব থেকে ভালো করে চিনি, তাও আপনি আমার কথা বিশ্বাস করছেন না। চলো। আবার? তুমি তো প্রথমবারই স্বীকার করে নিয়েছিলে যে তুমি তানভীরকে মার্ডার করেছিলে। তাহলে আপনারা আমার এগেনস্টে প্রমাণ পেয়ে গেছেন? অনেক প্রমাণ পেয়েছি। আপনারা কিচ্ছু পাননি। আপনারা জোর করে আমার উপর মিথ্যে দোষ দিচ্ছেন। তুমি যা ভাবার ভাবো, তোমাকে তো আমার সঙ্গে যেতে হবেই। রাহুলকে জিজ্ঞাসাবাদ করার পুরো এক সপ্তাহ বাদে রাহুলের বিরুদ্ধে একটা সূত্র আমাদের হাতে এলো, আর সেই সূত্রের নাম হলো প্রীতি। আমরা প্রীতির নামটা রাহুলের কল রেকর্ড থেকে পেয়েছিলাম। প্রীতি পুনিয়া? হ্যাঁ, আমি প্রীতি পুনিয়া। কি ব্যাপার? তানভীর আনসারি মানে ডিজে 10, চিনতে ওকে? হ্যাঁ, কিন্তু আমার মেয়ের সাথে মার্ডার কেসের সাথে কোনো যোগাযোগ নেই। আমি মার্ডারের কথা কখন বললাম? ম্যাম দেখুন, দেখুন, কোনো চেনা জানা ছিল না, শুধু এক আধবারের জন্য হাই আলো ছিল, ব্যাস। তানভীরের কাছে 3টে মোবাইল ছিল, যার মধ্যে একটাতে শুধুমাত্র প্রীতির ফোন আসতো আর যেত। এটাকে কি আপনি হাই হ্যালো বলবেন? বন্ধুত্ব ছিল, কিন্তু ওর মার্ডারে আমার কোনো হাত ছিল আর না। রাহুল? রাহুল সিংঘল? রাহুল সিংঘলের বিরুদ্ধে তো লোকাল থানাতে আপনারা কমপ্লেনও করেছিলেন, তাই না? হ্যাঁ, করেছিলাম, কিন্তু ম্যাডাম আপনি কি চাইছেন? সত্যিটা জানতে। এই রাহুল সিঙ্গেলের ব্যাপারে একটা ভালো খবর পেয়েছি। আমাদের লখনৌতে একটা কলোনি রয়েছে, ওখানে একটা মেয়ে থাকে, প্রীতি পুনিয়া। রাহুলের এই প্রীতির সঙ্গে অ্যাফেয়ার ছিল। আর তানভীরেরও ছিল। স্যার, ত্রিকোণী ব্যাপারটা ছিল ঠিকই। আপনারা এই তানভীরের কল রেকর্ডটা আরেকবার চেক করুন, আর রাহুলেরও। আসলে 6 মাস আগে এই প্রীতি পুনিয়া নীলনগর থানাতে রাহুলের বিরুদ্ধে কেস করেছিল। রাহুল ভেতরেও গিয়েছিল, চার্জটা কি ছিল? ফলো করছিল, স্টকিং। তারপর তানভীর মাঝখানে চলে এলো, ও সব ঠিকঠাক করায় আর রাহুলকে ছাড়িয়ে নেয়। এই ঘটনাটা কি তানভীরের সঙ্গে কোনোভাবে কানেক্টেড? স্যার, একবার তো খোঁজ নেওয়া দরকার। হতে পারে এই লাভ ট্রায়াঙ্গেলই এই ঝামেলার কারণ। কারণটা কি প্রীতিই ছিল? তোমার অফিসেই কাজ করতো, তারপরে ও জব ছেড়ে দিল, তোমার বিরুদ্ধে কমপ্লেনও করেছিল। প্রীতির তানভীরের সঙ্গে বন্ধুত্বও ছিল, হয়তো তোমার সহ্য হয়নি। প্ল্যান্ড মার্ডার ছিল। 4 এপ্রিল তোর মোবাইল ফোনটা বাড়িতে রেখে তুই এখানে চলে এলি। 4 এপ্রিল তোমার মোবাইল থেকে না কোনো ফোন করা হয়েছিল আর না কোনো কল এসেছিল। 4 এপ্রিল তুমি তানভীরকে মারবে সেটা ঠিক করে নিয়েছিলে। এই তানভীর সেই যে তোর বোন শ্রুতিকে শবনম বানিয়েছিল। যখন আপনি প্রথম জিজ্ঞেস করেছিলেন, আপনাকে আমি কি বলেছিলাম? আমি তানভীরকে মেরেছি। এখন আমি তাই বলছি, আমি তানভীরকে মেরেছি। আরে রাহুল, হোয়াট আ সারপ্রাইজ! কোনো ফোন টোন না করে সোজা চলে এলে তুমি? ফোনটা বাড়িতে রেখে এসেছিলাম, এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। বিজি আছে যখন পরে আসবো। আরে ভাই, তোমার জন্য কোনো বিজি টিজি নেই, তুমি ভেতরে এসো, আসো আসো। ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ বলো, শুনছি। তুমি আমাকে সরিয়েছো না? তুমি প্রীতির কথা বলছো? আর কার? আসলে তোমার মতো আমার কাছে তো ভুরি ভুরি গার্লফ্রেন্ড নেই না। আমার কলিগ ছিল প্রীতি, আমরা একসাথে লাঞ্চ করতাম, কখনো কখনো সিনেমাও দেখতে যেতাম। আমার ওকে ভালো লাগতে শুরু করলো, আমি ওকে প্রপোজ করতে চেয়েছিলাম। কি? তুমি ডিজে 10 কে চেনো? হ্যাঁ, তানভীর আমার বন্ধু, আবার অন্য দিক থেকে আমার রিলেটিভও। ইউ ইডিয়েট! তুমি এই কথা এখন আমাকে বলছো? তুমি জানো না আমি ওর কত বড় ফ্যান?
তুমি তুমি ওর সাথে একবার আমার দেখা করাবে, শুধু একবার, প্লিজ 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 প্লিজ। আরে এটাতে আবার কি বড় ব্যাপার হলো? যখন চাও তখন ওর বাড়িতে দেখা করবে। ওর বাড়িতে? হ্যাঁ। রিয়েলি? ম্যাম, ওদের দুজনের মধ্যে যা হয়েছে সেটা ওদের ব্যাপার। কিন্তু ওদের মধ্যে হয়েছিলটা কি? দেখুন ম্যাডাম, ওসব আমরা কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি রাহুল প্রত্যেকটা জায়গায় ওকে ফলো করতো, আর তাছাড়া আমাদেরকে খুব বিরক্তও করতো। এক মিনিট, প্রীতি, তুমি জব ছেড়ে দিয়েছিলে? স্টাডি লিভ ম্যাম, ব্যাংকিং এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি। কিন্তু এই রাহুল সবসময় আমাকে ফোন করতো, বাড়িতে চলে আসতো, কোথাও গেলে ওখানেও চলে আসতো। টু মাচ হয়ে গেছিল। তুমি তানভীরের খুব ক্লোজ হয়ে গিয়েছিলে? ক্লোজ? ক্লোজ মানে আপনি কি বলতে চাইছেন? ক্লোজ মানে ক্লোজ? সেরকম ক্লোজ হয়নি, আমি ওর ফ্যান ছিলাম, তারপর বন্ধুত্ব হয়। ও সবসময় এটাই বলতো যে আমার ওর গ্রুপে হওয়া উচিত ছিল। তুম সো কি ভাবলে তুমি? আসলে আমি নাচতে পারি না। কোনো অসুবিধা নেই বাবা, ডান্স আমি শিখিয়ে দেবো তোমাকে। কিন্তু তোমার মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে জানো, তোমার চোখ, তোমার সুন্দর এই রূপ। কখনো তোমাকে কেউ বলেছে যে তোমার ফেসটা একটা লাইট বাল্বের মতো? যদি কোনো অন্ধকার ঘরেও তুমি দাঁড়িয়ে পড়ো না, পুরো ঘর আলো হয়ে যাবে। কেমন তানভীর? না, আমি সত্যি বলছি। আরে তুমি আগুন জ্বালিয়ে দেবে স্টেজে, জানি আমি। স্টেজ? না 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 না, আমার খুব ভয় লাগে স্টেজে। সব ভয় বের করে দেবো তোমার। তোমার রিহার্সাল শুরু হবে এখন। কামন 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 কামন। এত নরম, আর বলে নাকি ডান্স পারে না। হুম হুম। আমি শুধু ওকে ইমপ্রেস করার জন্য তানভীরের সঙ্গে দেখা করিয়েছিলাম, আর তারপর তানভীর আমার মাথা খারাপ করতে শুরু করলো। ব্রেন ওয়াশ। তোর ব্রেন ওয়াশ করলো কি করে? প্রীতির সম্পর্কে উল্টোপাল্টা বলতে থাকলো। কখনো ভাববিও না, বুঝলি? আরে কেন ভাই? আরে আমি ওকে খুব ভালোবাসি। কতদিন ধরে চিনিস তুই প্রীতিকে? ভালো করে চিনি। 4 মাস হয়েছে আমাদের কোম্পানি জয়েন করেছে। তাহলে তো এটাও জানিস যে ও নিজের জবটা ছাড়ছে, তাই না? হ্যাঁ জানি, ব্যাংক এক্সামে স্টাডির জন্য। এই জন্য তানভীর, আমি ভাবছিলাম যে ওকে প্রপোজ করেই ফেলি। করিস না ভাই, তোরা দুজন একে অপরের জন্য হোসনি। সোজাসুজি বলো, কি ব্যাপার? তুমি কিছু দেখেছো, শুনেছো? কেউ কিছু বলেছে? আরে ভাই, নিজেকে একবার ভালো করে দেখ। কত সোজা সাপটা তুই, ও কিন্তু সোজা সাপটা নয়। সোজা নয় মানে? কি মানে? তুমি কি করে জানলে? রাহুল, ওর ক্যারেক্টারটা খারাপ। তুমি কি করে জানলে? আরে ভাই, এতদিন ধরে তুই আমার সঙ্গে মাল খাচ্ছিস, আর এতদিনে তুই আমায় এই চিল্লি? দেখ ভাই রাহুল, তুই ইনভলভড, তাই তোকে আমি এই কথাটা বলছি। কি কি বলাটা জরুরি? প্রীতি একজন শিকারী। ও একটা লোকের থেকে স্যাটিসফাই হয় না, ও শুধু টাকাই ওকে স্যাটিসফাই করে। রাহুল বোরিং, সাইকো, এইসব আমাকে তানভীর বলেছিল। এটা বলেছে যে প্রীতি নাকি ওকে এটা বলেছে, কিন্তু আসলে সবগুলোই মিথ্যে ছিল। ও আমার এগেনস্টে প্রীতির মাথা খারাপ করছিল। তারপর থেকে প্রীতি কথা বলা বন্ধ করে দিল, আর কোথাও দেখা হলেও অপরিচিতর মতন পাশ কাটিয়ে চলে যেত। আর তাছাড়া ম্যাডাম, ও আমার এগেনস্টে কমপ্লেন করলো, তাও আবার হ্যারাসমেন্টের। আর তানভীর তোমাকে ছাড়িয়েছিল? হ্যাঁ, আমার উপর দয়া করেছিল আর আমাকে ছোট করলো। আর তখন আমি কি জানতে পারলাম যে প্রীতিকে আমি খারাপ ভাবছিলাম, ওর সাথে এর অ্যাফেয়ার চলছিল, আর দুজনে মিলে একসাথে আমাকে ঠকাচ্ছিল। কিন্তু রাহুল, প্রীতি তো নিজের দিক থেকে কখনো কিছু বলেনি। ফিলিংস শুধু তোমার দিক থেকে ছিল। আমি রাহুলকে কোনোদিন সিগন্যাল দিইনি, শুধু একটা ভালো বন্ধু ভেবেছি, আর কিছু না। কিন্তু ও তো কোনোভাবেই আমার পিছু ছাড়ছিল না। তো আমরা কি চুপ করে বসে থাকতাম? আমি কতবার রাহুলকে ওয়ার্নিংও দিয়েছি, কতবার বোঝানোরও চেষ্টা করেছি আমার ওর ওপরে একটু ইন্টারেস্ট নেই, কিন্তু ও শোনেই না ম্যাম। ও যখন তখন চলে আসতো। এত টেনশন হয়ে গিয়েছিল যে আমাদের পুলিশ কমপ্লেন করতে হয়েছে। তানভীর বলেছিল বলে করেছিলে? না না, আমরা নিজেরাই করেছিলাম। হ্যাঁ, কিন্তু তানভীরের কথায় কমপ্লেনটা আমরা ফিরিয়ে নিয়েছিলাম।
কিন্তু ও যদি প্রমিস না করে তবে আমরা কমপ্লেন ফ্রিয়ে নেব না। আরে রিল্যাক্স রাহুল, আমি দিব্যি করছি, আমি তোমার জীবনে আর কোনোদিনও ফিরে আসবো না, কখনো তোমাকে কন্ট্যাক্ট করব না, কখনো না। আমি বলেছিলাম না তোকে, ভালোবাসা ঠালোবাসা ওই মেয়েটা কিছু বোঝে না ভাই। ও মন থেকে ভাবে না, ও মনেতেও না মাথা নিয়ে ঘোরে, বুঝলি? আরে ভাই ভুলে যা, মেয়েই তো। আমার সাথে হ্যাং আউট করতে থাক, একটা নয় মেয়ের লাইন লাগিয়ে দেবো, বুঝলি? একদম হট হট। এই প্রীতি টিতি এইসব ফালতু মেয়ে ভাই, চিল কর একটু লাইফে। তানভীর আমার বন্ধু ছিল, আমার রিলেটিভ ছিল না, 1 নম্বরের চিটার ছিল, ফ্রড ছিল। ও গেম খেলেছিল যাতে প্রীতি কোনোদিনও আমার কাছে না আসতে পারে। আর আমি সব সময় প্রীতিকে ভিলেন ভাবি। আর ওই রাতে যখন তানভীরকে জিজ্ঞেস করলাম তখন সব পরিষ্কার হয়ে গেল। তুই প্রীতির কথা বলছিস? আর কার? একটা কথা বলি, সত্যি যদি হয় তাহলে বলো। এই এই যে তোর ওই প্রীতি আছে না, ও আমার সাথে বিয়ে করার জন্য রাজি। আচ্ছা, আর ওকে যাচাই করার জন্য, শুধু যাচাই করার জন্য ওকে একটা কথা বললাম আমি, যে যদি আমার সাথে বিয়ে করতে চায় তাহলে ওকে প্রীতি থেকে মুমতাজ হতে হবে। আর ও কি বললো? হ্যাঁ বললো। মুমতাজ, ও আমার মুমতাজ হওয়ার জন্য রাজি আছে। এবার বল, আমি তোকে ওর থেকে কি আলাদা করেছি? না। আরে ভাই, ও কোনোদিনও তোর ছিলই না, আর তুই আমার ওপর রেগে যাচ্ছিস। তুইও না ভাই। মুমতাজ, আমার মুমতাজ। তানভীর আমার দিদির নাম চেঞ্জ করলো, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, কিন্তু এইবার আমার আর সহ্য হলো না। আমি প্রীতির চোখে ভালোবাসা দেখেছিলাম, তাই এগিয়েছিলাম, কিন্তু এই তানভীর আমার দিদির মতো প্রীতিকেও মুমতাজ বানিয়ে দিয়েছিল আর আমার থেকে ছিনিয়ে নিয়েছিল। আর ওকে মারার পর প্রীতি তোর হয়ে গেল। তানভীরের তো হয়নি স্যার, ওই বাজে লোকটা তো শেষ হলো, না জানে কত মেয়ের ও ফিউচার বরবাদ করে দিত। তুমিও তো নিজের ফিউচার বরবাদ করেছো। ছুরি নর্দমায় ফেলে দিয়েছিলাম নিজের জামার সাথে, রক্তের অনেক দাগ ছিল। আলাদা জামা নিয়ে গেছিলে, সঙ্গে ছুরি? হ্যাঁ, ফোনটাও বাড়িতে রেখে এসেছিলাম। তানভীরের গলায় একটা মোটা সোনার চেন ছিল আর 3টে মোবাইল ফোন। সবকিছু আমার কাছে আছে, কিচ্ছু ফেলিনি আমি। লকার থেকে 50,000 টাকা নিয়েছিলাম, সেটাও আছে আমার কাছে, খরচা করিনি আমি। তুই সে নর্দমাটা দেখাবি চ। জয়বন্ত বাবু, যা হয়ে গেছে সেটাকে পিছনে ছেড়ে আসি আর এগিয়ে যাই। আমাদেরও গ্রুপ আছে যেটা দিনের পর দিন এগিয়ে চলেছে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে প্রত্যেকের লাভ হবে। কিন্তু আমাকে একটু সময় দাও, আমি চিন্তা ভাবনা করে বলবো। আমাদের ফিল্ডের টাইম এখন খুব ভালো, সবার ডিজে পার্টি চাই। এই ভালো সময়টা হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ না। এমন কিচ্ছু করো না যেটা ভুল। আমি তো এরকম ভুল কাজ কোনোদিন কখনো করিনি, না করব, কোনোদিন করব না। কেসের সঙ্গে যুক্ত অন্যান্যরা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়েছিল, নিজেদের সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল। আর ওদিকে রাহুল আইনি হেফাজতে নিজের মকদ্দমা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। একজন যুবক অন্য যুবককে খুন করার দায় শাস্তি ভোগ করছে। এই খুনটার রাগের বশে করা। সেই রাগের কারণ যাই হোক না কেন, সেই রাগটাকে কন্ট্রোল করা যেতেই পারত, এই অপরাধটাকে আটকানো যেতে পারত। উন্নতি হচ্ছে শাঁখের করাত। একদিকে সে পৃথিবীর সমস্ত খুশি নিজের কাছে পেতে পারে,
কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের পা মাটিতে থাকবে এবং সেই সঙ্গে সঠিক দিকে, সফলতার সাবধানতাকেও নিয়ে আসে। যে সেটা বুঝতে পারে না সে ভুল রাস্তায় গিয়ে ভুল জায়গায় পৌঁছয়, যেটা হচ্ছে পতন। অন্যদিকে রাগ একটা বিষাক্ত ফল। এটা মন জমিনে পোঁতা উচিতই না। এটা সবার আগে নিজের অস্তিত্বকেই শেষ করে দেয়। তারপর পথে যাই পায় সেটাকে পায়ে ঠেলতে থাকে, ধ্বংস করতে চায়, শেষ করতে থাকে। রাগ হচ্ছে একটা রাক্ষস যে সর্বনাশ করে। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.